আজকে আমরা পড়ব ইউনিট 1 এর চ্যাপ্টার 3 দ্যাট ইজ রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন এই ওয়ার্ডটা থেকেই বোঝা যাচ্ছে যে আ পার্টিকল ইজ ইন মোশন এবং কিরকম মোশনে না রোটেশনাল মোশন। এবার রোটেশনাল ব্যাপারটা কি না কোনো একটা পার্টিকল যদি একটা পয়েন্ট বা একটা অ্যাক্সিসকে সেন্টার করে সার্কুলার অরবিটে ঘোরে তাহলে আমরা বলতে পারি যে দ্যাট পার্টিকল ইজ আন্ডার রোটেশনাল মোশন। এবারে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে পার্টিকলটা একটা পয়েন্ট বা একটা অ্যাক্সিসকে সেন্টার করে ঘুরছে তার মানে এই নয় যে পার্টিকলটাকে সবসময় পুরো একটা সার্কুলার অরবিটের পুরো সার্কেলটাকে কভার করতে হবে তবেই সেটাকে রোটেশনাল মোশন বলা হবে। এমনও হতে পারে যে পার্টিকেল হয়তো সেই সার্কেলটার একটা আর্ক বরাবর মানে অল্প একটুখানি রোটেশন দিচ্ছে, দ্যাট ইজ অলসো আন্ডার রোটেশনাল মোশন। এবার আমরা রোটেশনাল মোশনের কয়েকটা এক্সাম্পলস দেখে নেব। নাম্বার 1, রোটেশন অফ দ্য আর্থ অ্যাবাউট ইটস অ্যাক্সিস। পৃথিবী যখন নিজের অক্ষের চারদিকে ঘোরে। ইন দ্যাট কেস দ্য পার্টিকল ইজ হিয়ার আওয়ার আর্থ এবং এই আর্থটা একটা অ্যাক্সিস দ্যাট ইজ ওর ওন অ্যাক্সিস, যেটা পৃথিবীর যে ওন অ্যাক্সিস সেটাকে সেন্টার করে তার চারপাশে ঘুরছে। দ্যাটস ওয়াই দ্য রোটেশন অফ দ্য আর্থ ইজ আ rotational motion. Number 2, rotation of a satellite about a planet, in which both the speed of rotation and the distance from the center of rotation may vary. যখন একটা প্ল্যানেট যখন একটা স্যাটেলাইট একটা প্ল্যানেটের চারপাশে ঘোরে, আমাদের যে কোনো আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা এমনি আমাদের চাঁদ যেটা আছে আর্থের চারদিকে ঘোরে, আর্থের ওন স্যাটেলাইট, সে তাদের অ্যাক্সিস গুলো আমরা যদি দেখি তাহলে দেখবো ওরা কিন্তু ইলিপ্টিক্যাল পাথে ঘুরছে এবং ওরা কখনো কখনো পৃথিবীর খুব কাছে আসে, কখনো কখনো পৃথিবী থেকে বেশ দূরে সরে যায়। দ্যাট ইজ অলসো আন্ডার রোটেশনাল মোশন, কারণ এখানেও কিন্তু অ্যাক্সিসটা হচ্ছে পৃথিবী এবং তার চারদিকে স্যাটেলাইট গুলো ঘুরছে। এই ক্ষেত্রে সার্কুলার মোশনের সাথে তফাৎটা কোথায় না এইখানে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, দ্যাট ইজ আমরা এখানে যদি পৃথিবীটাকে সেন্টার ধরে নিই তো ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, দিস ডিস্টেন্স ফ্রম আর্থ ইজ অলওয়েজ চেঞ্জিং। দিস ইজ অলসো an example of rotational motion. Next, example 3, motion of a pendulum. একটা পেন্ডুলাম যখন দোলে তখন আমরা দেখেছি যে পেন্ডুলামটা কিন্তু পুরো সার্কুলার অরবিট কভার করে না। পেন্ডুলাম সার্কেলের একটা আর্ক বরাবর দোলে, একটা আর্ক বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় আবার সেই প্রান্তে ফিরে আসে। যেহেতু পেন্ডুলামের এই মোশনটা একটা সার্কুলার মোশনের একটা পার্ট, that is it is covering a arc of a circle, that's why this motion is also rotational motion. এইবার আমরা মেজারমেন্টে ঢুকে যাব। রোটেশনাল মোশন মেজার করতে গেলে ফার্স্টেই আমাদেরকে পড়তে হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এর আগে লিনিয়ার মোশনে আমরা ডিসপ্লেসমেন্ট পড়েছি, ডিসপ্লেসমেন্ট মানে সেটা ছিল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। নাও উই উইল স্টাডি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো এই যে ছবিটা আমরা এঁকেছি একটা সার্কুলার পাথ, এইখানে দেখা যাচ্ছে যে একটা পার্টিকল প্রথমে এ একটা পয়েন্টে ছিল, সেইখান থেকে আফটার আ সার্টেন টাইম সে বি পয়েন্টে চলে গেল। এই ক্ষেত্রে কিন্তু পার্টিকলটা রোটেশনাল মোশন দিচ্ছে যেহেতু ইট ইজ রোটেটিং অ্যাবাউট দ্য সেন্টার ও। তাহলে কোনো একটা পার্টিকল যখন দ্যাট ইজ আন্ডার রোটেশনাল মোশন সেটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আফটার আ সার্টেন টাইম যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গিয়ে পৌঁছয়, সেইটা এই সার্কেলের আর্ক বরাবর একটা ডিসপ্লেসমেন্ট দেয়। সেই ডিসপ্লেসমেন্টটাকে আমরা ডিনোট করেছি এস দিয়ে। এইবার এই আর্কটা সার্কেলটার সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, দ্যাট অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকল। সো হাউ ক্যান উই ডিফাইন? Angular displacement is the angle through which an object moves on a circular path. It is the angle in radian. আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটা ডিগ্রিতে পড়ব না,
আমরা এই অ্যাঙ্গেলগুলো মেজার করব রেডিয়ানে। It is the angle in radians between the initial and final position. আমরা এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে থিটা দিয়ে ডিনোট করি। এই ক্ষেত্রে, এই ছবিটার ক্ষেত্রে আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার আর্ক, এসটা হচ্ছে আর্ক অফ দ্য পার্টিকল, আর্ক কভার্ড বাই দ্য পার্টিকল, এবং থিটা হচ্ছে দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকল। এই যদি কনস্ট্রাকশন হয়, then we can get the relation among r, s and theta as s is equals to r theta, from where we get theta is equals to s by r. তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু এস বাই আর। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা একটু আগেই বললাম যে তার ইউনিট আমরা সবসময় রেডিয়ানে মেজার করি। দ্যাটস ওয়াই ইউনিট অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ রেডিয়ান। এই যে ফর্মুলাটা দেখা যাচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু এস বাই আর, এই ক্ষেত্রে এসটা হচ্ছে বৃত্তের একটা চাপ, দ্যাট ইজ অ্যান আর্ক। এই আর্কটা অবভিয়াসলি ডিনোটস সাম লেন্থ, আর তার তলায় রয়েছে আর, দ্যাট ইজ দ্য রেডিয়াস। অবভিয়াসলি রেডিয়াস ইজ অলসো আ লেন্থ। তাহলে থিটা ডাইমেনশনটা হবে উপরেও লেন্থ নিচেও লেন্থ, দ্যাটস ওয়াই লেন্থ লেন্থ কেটে যাবে, সো থিটা অ্যাকচুয়ালি হ্যাজ নো ডাইমেনশন। দ্যাটস ওয়াই angular displacement is a dimensionless entity. কিন্তু মনে রাখতে হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কিন্তু ইউনিট আছে। এবার এই থিটা যেহেতু একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এবং আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর, কাজেই এবার আমাদেরকে দেখতে হবে যে এই ভেক্টরটা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পার্টিকেলটা এ থেকে বি এর দিকে গেছে যদি আমরা ধরে নিই, তাহলে পার্টিকেলটা অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ রোটেট করেছে। যদি পার্টিকেল ক্লকওয়াইজ রোটেট করে তখন আমরা বলবো থিটা ইজ নেগেটিভ, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ নেগেটিভ। On the other hand, if the particle moves in anti-clockwise direction, then we will take the angular displacement as positive. Angular displacement পড়লাম, এবারে পড়বো angular velocity. আমরা জানি velocity মানে actually displacement by time. Similarly, angular velocity is also angular displacement by time. তাহলে আমরা angular velocity কে কিভাবে ডিফাইন করব? Angular velocity is the rate of change of angular position of a rotating particle. Angular velocity আমরা ডিনোট করি ওমেগা সিম্বল দিয়ে। Angular velocity এর ফর্মুলা হবে rate of change of angular displacement. That's why omega is equals to d theta dt. এর ডাইমেনশন কি হবে? ডাইমেনশন হবে থিটার ডাইমেনশন ডিভাইডেড বাই টাইমের ডাইমেনশন। আমরা দেখেছি থিটা ইজ ডাইমেনশনলেস, দ্যাটস ওয়াই দ্য ডাইমেনশন অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি উইল বি জাস্ট টি ইনভার্স। অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট কি হবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ইউনিট বাই টাইম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ইউনিট ছিল রেডিয়ান, দ্যাটস ওয়াই অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড। এর আরো দুটো প্রচলিত ইউনিট আছে যেগুলো নাকি রেগুলার লাইফে লাগে, সেই ইউনিট দুটো হচ্ছে আরপিএম আর আরপিএস। আরপিএম এর ফুল ফর্ম হচ্ছে রিভলিউশন পার মিনিট, আর আরপিএস এর ফুল ফর্ম হচ্ছে রিভলিউশন পার সেকেন্ড। এবারে আমরা দেখে নেব এই তিনটে ইউনিটের ভেতরে রিলেশন কি, র্যাট পার সেকেন্ড, আরপিএম আর আরপিএস, এই তিনটে ইউনিটের ভেতরে কি রিলেশন। কোনো একটা পার্টিকেল ধরে নিলাম এন আরপিএম অ্যাঙ্গুলার ভেলোসিটিতে মুভ করছে। এন আরপিএম কথার অর্থ হচ্ছে এন খানা রিভলিউশন দিচ্ছে পার মিনিটে, প্রত্যেক মিনিটে এন বার করে ঘুরছে পার্টিকেলটা। মিনিটে যদি পার্টিকেলটা এন বার ঘুরে তাহলে এক সেকেন্ডে পার্টিকেলটা কতবার ঘুরবে? এন বাই 60 বার। সো এন আরপিএম শুড বি ইকুয়াল টু
n/60 rps। এইবারে আমরা জানি এক একটা রোটেশন মানে হচ্ছে 360 ডিগ্রি রোটেশন। That is in terms of radian, this is 2 pi radian rotation। তাহলে এক একবার রোটেশন করলে যদি 2 pi radian রোটেশন হয় তাহলে n/60 বার রোটেশন করলে কতবার রোটেশন হবে, কত অ্যাঙ্গুলার রোটেশন হবে? n/60 into 2 pi। So n/60 rps should be equal to 2 pi n/60 radian per second। এইবার আমরা দেখব অ্যাঙ্গুলার ভেলোসিটি আর টাইম পিরিয়ডের ভেতরে কি রিলেশন। This is a very popular relation, omega is equals to 2 pi by t, যেখানে t টা হচ্ছে, that is capital T টা হচ্ছে time period of the particle। কোনো particular time period বলতে কি বোঝায়? পার্টিকেলটা একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার সেই পয়েন্টে ফিরে আসতে যতটা টাইম লাগে, that is the time period of the particle। তাহলে আমরা ধরে নিই যদি কোনো একটা পার্টিকেল একটা সার্কুলার অরবিটে ঘোরে তাহলে সে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার সেই পয়েন্টে ফিরে আসতে যদি ক্যাপিটাল টি টাইম নেয়, সো দ্য ক্যাপিটাল টি টাইম উইল বি দ্য টাইম পিরিয়ড অফ দ্য পার্টিকেল। এইবারে এই ক্যাপিটাল টি সময়ের মধ্যে পার্টিকেলটা কতটা ডিস্টেন্স কভার করছে? 360 ডিগ্রি রাস্তা, মানে 2 পাই রেডিয়ান। এইবারে তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে টি সময়ে পার্টিকেলটা 2 পাই রেডিয়ান ডিস্টেন্স কভার করছে। তাহলে 1 সেকেন্ডে পার্টিকেলটা কতটা ডিস্টেন্স কভার করবে? টোটাল ডিস্টেন্স বাই টাইম, দ্যাট ইজ টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, দ্যাট ইজ 2 পাই বাই টি। এইবারে কোনো একটা পার্টিকেলের অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম। So this 2 pi by t is actually nothing but the angular velocity। That's why we get the relation omega is equals to 2 pi by t। এবার আমরা দেখে নেব অ্যাঙ্গুলার ভেলোসিটি আর লিনিয়ার ভেলোসিটির ভেতরে কি রিলেশন। লিনিয়ার ভেলোসিটি আমরা ছোট হাতের v দিয়ে ডিনোট করেছি, দেন v should be is equals to r omega। v is equals to r omega is the relation between angular velocity and linear velocity। এবারে এই রিলেশনটা আমরা কিভাবে পেলাম একটুখানি যদি দেখে নিই ছোট করে। আমরা জানি s is equals to r theta। এবার এই ফর্মুলাটার বোথ সাইডে আমরা যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ নিই তাহলে আমরা পাবো ds dt is equals to d dt of r theta। যেহেতু r টা এখানে কনস্ট্যান্ট, সার্কুলার অরবিটে ঘুরছে, কাজেই r টা হচ্ছে radius of the circle and that is obviously constant। That's why r টা বেরিয়ে আসবে and we will get ds dt is equals to r d theta dt। এবং আমরা জানি ds dt মানে হচ্ছে v, that is linear velocity, is equals to r times d theta dt মানে হচ্ছে angular velocity, that is omega। That's how we get v is equals to r omega relation। অ্যাঙ্গুলার ভেলোসিটি করলাম, এবারে করব অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। কোনো একটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ভাগ করলে আমরা পাই ভেলোসিটি, এবং সেই ভেলোসিটিকে টাইম দিয়ে ভাগ করলে আমরা পাই অ্যাক্সিলারেশন। সিমিলারলি অ্যাঙ্গুলার ভেলোসিটিকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করি দেন we will get angular acceleration। So angular acceleration is actually the rate of change of angular velocity। angular acceleration কে আমরা আলফা দিয়ে ডিনোট করি। আলফা is angular acceleration। angular acceleration মানে যেহেতু rate of change of angular velocity, that's why alpha should be is equals to d omega dt। তাহলে এই ফর্মুলাটা থেকে বোঝা যাচ্ছে angular acceleration alpha ইউনিট কি হবে? angular velocity unit by time। angular velocity unit আমরা জানি rad per second। So the unit of angular acceleration will be rad per second square। এবার angular acceleration এর ডাইমেনশন কি হবে? angular velocity dimension by time। angular velocity dimension ছিল t inverse, so
অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের ডাইমেনশন হবে t ইনভার্স বাই t, দ্যাট ইজ t ইনভার্স 2। এবার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আর লিনিয়ার অ্যাক্সেলারেশনের ভেতরে কি রিলেশন হবে সেটা আমরা দেখব। f ইজ ইকুয়ালস টু r আলফা, এখানে f টা হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেশন, r is the radius of the circle and alpha is the angular acceleration। এই রিলেশনটা আমরা কিভাবে পেলাম? s is equals to r theta, সেইখান থেকে আমরা কিভাবে v is equals to r omega পেয়েছি সেটা আগে ডিসকাস করেছি। এবারে v is equals to r omega, এইটাকেও যদি আমরা বোথ সাইডে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ নিই তাহলে আমরা কি পাবো? আমরা পাবো dv dt is equals to d dt of r omega। এই ক্ষেত্রেও যেহেতু r টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেইটা আগে বেরিয়ে আসবে, সো উই উইল গেট dv dt is equals to r d omega dt। এবার আমরা জানি dv dt মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার ভেলোসিটি, দ্যাট ইজ লিনিয়ার অ্যাক্সেলারেশন। সো dv dt টা দাঁড়িয়ে যাবে হচ্ছে স্মল f is equals to r d omega dt মানে আলফা, সো উই উইল গেট f is equals to r আলফা। একটা পার্টিকেল যখন একটা অ্যাক্সিস বা একটা পয়েন্টকে সেন্টার করে ঘোরে তখন সেই পার্টিকেলটার উপর দুটো ফোর্স কাজ করে। নাম্বার ওয়ান ইজ সেন্ট্রিপেটাল ফোর্স অ্যান্ড নাম্বার টু ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স, অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল। সেন্ট্রিপেটাল ফোর্স মানে অভিকেন্দ্র বল, ওয়ার্ডটা থেকে বোঝা যাচ্ছে অভিকেন্দ্র মানে টুয়ার্ডস দ্য সেন্টার। কোনো একটা পার্টিকেল একটা সার্কুলার পাথে ঘুরছে, তার কিন্তু সেন্টারের দিকে একটা ফোর্স কাজ করবে এবং ঠিক সেম অ্যামাউন্টের অপোজিট দিকে একটা ফোর্স কাজ করবে, দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুটো ফোর্সের জন্যই কিন্তু পার্টিকেলটা সার্কুলার অরবিটে ঘুরতে সক্ষম হবে। কোনো একটা পার্টিকেল তার সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করছে যখন সে রোটেশনাল মোশনে আছে, সেই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স। So centripetal force is a force which acts on a particle moving in a circular path and is directed towards the center and perpendicular to the direction of motion of the particle। পার্টিকেলটার ডিরেকশন অফ মোশন হয় পার্টিকেলের ট্যানজেন্ট বরাবর, পার্টিকেল যে সার্কুলার অরবিটে ঘুরছে তার ট্যানজেন্ট বরাবর, তার সাথে পারপেন্ডিকুলারলি পার্টিকেলটার সেন্টারের দিকে বা অ্যাক্সিসের দিকে, অ্যাক্সিস বরাবর সেন্টারের দিকে, পয়েন্ট সেন্টার যে পয়েন্টটা তার দিকে ফোর্সটা কাজ করে। এই সেন্ট্রিপেটাল ফোর্সকে আমরা সিম্বলাইজ করি এফ দিয়ে, এবং এর ফর্মুলা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, বা এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর। যেহেতু আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু আর ওমেগা, কাজে ভি এর জায়গায় যদি আমরা আর ওমেগা সাবস্টিটিউট করে দিই দেন উই উইল গেট এম ওমেগা স্কোয়ার আর। এখানে ভিটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল which is directed towards the tangent of the particle, and omega is the angular velocity। যেহেতু centripetal force is actually a force, কাজেই এরও ইউনিট হবে নিউটন এবং ডাইমেনশন হবে same as the dimension of a force, that is ml t to the power minus 2। centripetal force is a no work force। centripetal force কে বলা হয় কার্যহীন বল। কার্যহীন বল কথাটার মানে কি? আমরা জানি কার্য, that is work done, is equals to force into displacement, that is F dot S। কোনো একটা বস্তুর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং এই ফোর্সের অ্যাপ্লিকেশনের ফলে বল প্রয়োগের অভিমুখে বস্তুর যে সরণ হয় সেই দুটোর গুণফলকে বলা হয় হচ্ছে কার্য। সো we can write W in mathematical form as W is equals to F dot S, that is আমরা যদি ডট প্রোডাক্টটাকে ভেঙে লিখি তো আমরা পাই এফ এস কস থিটা। অবভিয়াসলি থিটাটা হচ্ছে এফ ভেক্টর এবং এস ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, দ্যাট ইজ ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল। এই ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স ইজ ওয়ার্কিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, সেন্টার অফ দ্য সার্কুলার পাথ, এবং এসটা হচ্ছে দ্য ডিসপ্লেসমেন্ট, দ্য ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ ট্যানজেন্ট টু দ্য সার্কুলার অরবিট। এইখানে সেন্ট্রিপেটাল ফোর্সের ডেফিনেশনেই বলা হয়েছে যে সেন্ট্রিপেটাল ফোর্সের ডিরেকশনটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ মোশন অফ দ্য পার্টিকেল, দ্যাট ইজ এফ ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু এস।
কাজেই এফ এবং এস এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, and we know that cos 90 degree is equals to 0. That's why W is equals to F dot S is equals to Fs cos theta is equals to 0. So mathematically the work done by the centripetal force is actually 0. That's why centripetal force is called as no work force, কার্যহীন বল। এবার আমরা পড়ব সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্সের বাংলা হচ্ছে অপকেন্দ্র বল। অপকেন্দ্র টার্মটা থেকেই বোঝা যাচ্ছে যে দিস ফোর্স ইজ অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। কাজেই সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্সেরই মতো একটা সেম অ্যামাউন্টের ফোর্স, বাট ইটস ডাইরেকশন ইজ জাস্ট অপোজিট টু দ্যাট অফ সেন্ট্রিপেটাল ফোর্স। So centrifugal force is a force arising from the body's inertia. পার্টিকেলটা যে ঘুরছে তার এই ঘোরার জন্যই কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সটা তৈরি হচ্ছে। পার্টিকেলটার ইনার্শিয়ার জন্য, দ্যাট ইজ ইনার্শিয়া অফ মোশনের জন্যই সেন্ট্রিফিউগাল ফোর্সটা তৈরি হচ্ছে। It appears to act on a body moving in a circular path and is directed away from the center around which the body is moving. That's why centrifugal force এর সিম্বলও হচ্ছে সেন্টিপেটাল ফোর্সেরই সিম্বল, দ্যাট ইজ এফ, এবং তার ফর্মুলাও সেন্টিপেটাল ফোর্সেরই ফর্মুলা, দ্যাট ইজ এফ ইজ ইকুয়ালস টু mv স্কয়ার বাই r, which can be simplified as m omega square r also. Similarly এর ইউনিট এবং ডাইমেনশনও সেন্টিপেটাল ফোর্সেরই ইউনিট এবং ডাইমেনশন হবে, দ্যাট ইজ ইউনিট শুড বি নিউটন and dimension should be ml t to the power minus 2. Hence centripetal force is equals to minus of centrifugal force. মাইনাস কেন না ডিরেকশনটা অপোজিট বলে। Now we will study a crucial point, that is centrifugal force is a pseudo force. Pseudo force এর বাংলা হচ্ছে অলিক বল। কি বলছে? বলছে centrifugal force does not arise from any physical interaction between two particles. আমরা জানি ফোর্স মানে কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাকশন রিঅ্যাকশনের ব্যাপার থাকে, কোনো একটা পার্টিকুলার ফিজিক্যাল অ্যাকশনের জন্যই কিন্তু ফোর্স তৈরি হয়, কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সটা সেইভাবে তৈরি হয় না। ইট ইজ নট আ কন্ট্যাক্ট ফোর্স, but rather from the acceleration of a rotating reference frame itself. পার্টিকেলটা এই যে ঘুরছে, এই যে রোটেটিং রেফারেন্স ফ্রেমটা, তার জন্যই কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সটা তৈরি হয়। সেন্ট্রিফিউগাল ফোর্সের ডেফিনেশনেই বলা হয়েছে যে সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ আ ইনার্শিয়া ফোর্স। কাজেই পার্টিকেলটা রোটেশন না থাকলে কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সের কোনো এক্সিস্টেন্স নেই। দ্যাটস ওয়াই as this arise from the rotation or of the acceleration of rotating reference frame itself, this is from the viewpoint of the frame now appears to be an acceleration of the object instead, requiring a force to make this happen. মানে হচ্ছে যে সিউডো ফোর্সের ব্যাপারটা হলো যে যেহেতু রেফারেন্স ফ্রেমটার রোটেশনের জন্য, অ্যাক্সেলারেশনের জন্য মনে হচ্ছে যেন যে এই ফোর্সটা তৈরি হচ্ছে, দিস ইনার্শিয়াল ফোর্স ইজ হ্যাপেনিং টু অ্যারাইজ। এই কারণে এই ফোর্সটা নর্মাল আমরা যেরকম কন্ট্যাক্ট ফোর্স, একটা ফোর্স যেভাবে অ্যারাইজ করে সেইভাবে অ্যারাইজ করছে না, কিন্তু এটা অ্যাপিয়ার করছে একটা ফোর্সের মতো। দ্যাটস ওয়াই দিস ফোর্স ইজ নট অ্যাকচুয়ালি আ কন্ট্যাক্ট ফোর্স, দিস ইজ কল্ড সিউডো ফোর্স। এবারে আমরা একটা নতুন জিনিস পড়বো, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া কি সেটা জানতে গেলে আমাদের এই ছবিটা কনসিডার করতে হবে। আমরা যখন ধরে নিই যে কোনো একটা পার্টিকেল একটা পয়েন্ট বা একটা অ্যাক্সিসকে সেন্টার করে ঘুরছে, আমরা নট নেসেসারিলি সবসময় বস্তুটা পার্টিকেলটাকে একটা পয়েন্ট মাস হিসেবে পাবো। এরকম হতে পারে যে পার্টিকেলটা ইজ নট অ্যাকচুয়ালি আ পয়েন্ট মাস বাট আ ডিস্ট্রিবিউশন অফ মাস। ইনফ্যাক্ট এটাই মোস্ট জেনারেল। সো আমরা এই ক্ষেত্রে একটা আরবিটারি শেপের একটা অবজেক্টকে ধরেছি অ্যাজ আ পার্টিকেল। এবারে এই অবজেক্টটার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কি করে বার করব? মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস অবজেক্ট অ্যাবাউট দ্য অ্যাক্সিস এ বি আমরা বার করতে চাই। আমরা কি করলাম?
এই অবজেক্টটা যে মাসগুলো দিয়ে তৈরি সেই মাসগুলোকে আইডেন্টিফাই করলাম। ধরে নিলাম এই মাসগুলো m1 m2 m3 ডট 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 n খানা মাস দিয়ে তৈরি এবং প্রত্যেকটা মাসের এই AB অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুলো আমরা মেজার করলাম। ধরে নিলাম সেই ডিস্টেন্স গুলো হচ্ছে r1 r2 r3 and so on, that is up to rn, যেহেতু আমরা ধরে নিয়েছি যে this particle consists of n number of small masses। তাহলে moment of inertia of this object আমরা কিভাবে ক্যালকুলেট করব? moment of inertia I, capital I, ফর্মুলা যেটা আমরা লিখেছি, capital I is equals to m1 r1 square plus m2 r2 square plus m3 r3 square এরকম করতে করতে mn rn square, that is moment of inertia of this object about this axis AB should be equal to এই অবজেক্টটা যে মাসগুলো দিয়ে তৈরি সেই মাসগুলো এবং তাদের করেসপন্ডিং যে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস, সেইগুলোর স্কোয়ার, এইগুলোকে আমরা মাল্টিপ্লাই করব, মাস এবং ডিস্টেন্সের স্কোয়ারগুলোকে মাল্টিপ্লাই করব, করে আমরা যে জিনিসগুলো পাবো সেই প্রত্যেকটা n খানা এন্টিটিকে আমরা যোগ করে দেবো। এই যোগফলটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস অবজেক্ট। So we can define it as the uh, sum of the products of masses of all the particles of the body and squares of their respective perpendicular distances from the axis of rotation। কোনো একটা অবজেক্ট যে মাসগুলো দিয়ে তৈরি সেই মাসগুলো নেব, তাদের করেসপন্ডিং ডিস্টেন্সগুলোর স্কোয়ার করব, দিয়ে মাসগুলোর সাথে গুণ করব, এরকম আমরা n খানা এন্টিটি পাবো, এই n খানা এন্টিটিকে আমরা যোগ করে দেবো, and we get the moment of inertia of that object about the corresponding axis। moment of inertia কে আমরা ক্যাপিটাল I দিয়ে সিম্বলাইজ করেছি দেখেছি। কাজেই from the expression of moment of inertia আমরা বলতে পারি যে the unit of moment of inertia should be kg meter square, একটা মাস এবং ডিস্টেন্সের স্কোয়ার তার n খানা সাম, so that should be kg meter square। in SI এবং CGS obviously হবে গ্রাম centimeter square। So from the formula we can also say that the dimension should be mass into distance square, that is m l square। এখানে আমরা সামেশন কনভেনশনটা এনেছি I is equals to mi ri m1 r1 square m2 r2 square, এইভাবে যে mn rn square অবধি লিখেছি সেটাকে আমরা শর্টে লিখেছি sum over I is equals to 1 to n mi ri square। এটাকে ভেঙে লিখলেই আমরা একবার r এর ভ্যালু 1 নেব, একবার r এর ভ্যালু 2 নেব, এরকম করতে করতে r এর ভ্যালু up to n নেব, and we will get the total expression। এইবারে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া কিসের কিসের উপর ডিপেন্ড করে সেইগুলো একটু স্টাডি করে নেব। নাম্বার 1, মাস। মোমেন্ট অফ ইনার্শিয়ার এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া অবভিয়াসলি ডিপেন্ডস অন দ্য মাস অফ দ্য অবজেক্ট। নাম্বার 2, পজিশন অফ দ্য অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাক্সিস অফ রোটেশনটা যদি চেঞ্জ হয়, তার পজিশনটা যদি চেঞ্জ হয়, তাহলে অবভিয়াসলি আর গুলোও চেঞ্জ হয়ে যাবে, and the moment of inertia should be changed। ওরিয়েন্টেশন অফ দ্য অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাক্সিস অফ রোটেশনটা যদি ওরিয়েন্টেশনটা যদি চেঞ্জ হয়, টেরে বেঁকে থাকে, তাহলে অবভিয়াসলি ডিস্টেন্স গুলো চেঞ্জ হয়ে যাবে, as well as the moment of inertia should be changed। শেপ অফ দ্য বডি। বডিটা যত ছড়ানো ছেটানো হবে তত তার আর গুলো ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকবে, যত কম্প্যাক্ট অবস্থায় থাকবে আর গুলো চেঞ্জড হবে, কম্প্যাক্ট থাকবে, that's why moment of inertia should be affected। সাইজ অফ দ্য বডি, অবভিয়াসলি সাইজের উপরেও ডিপেন্ড করবে, শেপ এবং সাইজ দুটোর উপরেই ডিপেন্ড করবে। শেপের উপরে ডিপেন্ড করবে, সার্কুলার অবজেক্টের যেরকম ডিস্ট্রিবিউটেড একটা সুন্দর শেপ হবে, অবভিয়াসলি একটা স্কোয়ার অবজেক্টের সেরকম হবে না। সো শেপ অ্যান্ড সাইজ অফ দ্য বডি। ডিস্ট্রিবিউশন অফ মাস অফ দ্য বডি, অবভিয়াসলি শেপ এবং সাইজ থেকেই ডিস্ট্রিবিউশন অফ মাস অফ দ্য বডি ব্যাপারটা এসে যায়। Now we will discuss about the physical significance of moment of inertia। moment of inertia ব্যাপারটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি কি বোঝায়? এর আগে আমরা যেগুলো পড়েছি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বা সেন্টিপেটাল সেন্ট্রিফিউগাল ফোর্স, এগুলো মোটামুটি আমরা একটা পারসিভ করতে পেরেছি, বুঝতে পেরেছি যে জিনিসটা কি অ্যাকচুয়ালি।
কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া ব্যাপারটা অ্যাকচুয়ালি কি ডিনোট করে রোটেশনাল মোশনের ক্ষেত্রে? মোমেন্ট অফ ইনার্শিয়া প্লে দ্য সেম রোল অফ মাস। মাস মাসের রোলটা প্লে করে মোমেন্ট অফ ইনার্শিয়া। মাসের রোল প্লে করে মানে লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার মোশনের ক্ষেত্রে, দ্যাট ইজ রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে মাস যে রোলটা প্লে করে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া সেম রোল প্লে করে। মোমেন্ট অফ ইনার্শিয়া প্লেস দ্য সেম রোল অফ মাস in case of rectilinear motion. So moment of inertia is a measure of how difficult it is to rotate a particular body about a given axis. Greater the mass concentrated away from the axis, greater the moment of inertia. Hence, it can be said that moment of inertia plays the same role in rotational motion as mass plays in linear motion. তার মানে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াকে রোটেশনাল মোশনের ক্ষেত্রে মাস হিসেবে ট্রিট করতে পারি। এবার আমরা দেখব কতগুলো রিজিড বডির কিছু পার্টিকুলার অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া কি কি হয়। প্রথমেই আছে একটা পয়েন্ট মাস। এই পয়েন্ট মাসটার মাস হচ্ছে m and the point mass is rotating about an axis. এই অ্যাক্সিসের থেকে পয়েন্ট মাসের ডিস্টেন্সটা হচ্ছে r. In that case, the moment of inertia of the point mass will be I is equals to m r square. নেক্সট আসছে একটা থিন রড। এই থিন রডের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বার করব অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ দ্য থিন রড অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ। ইন দ্যাট কেস এর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 1/12 m l স্কোয়ার। এবার এই অ্যাক্সিসটা যদি শিফট করে রডটার একটা এজে নিয়ে যাওয়া হয়, ইন দ্যাট কেস মোমেন্ট অফ ইনার্শিয়া শুড বি 1/3 m l স্কোয়ার। নেক্সট আসছে একটা থিন ওয়ালড সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ইটস ওন সেন্ট্রাল অ্যাক্সিস। ওর সেন্ট্রাল অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার আমরা যদি ধরে নিই যে এই থিন ওয়ালড সিলিন্ডারের যে আউটার কোটিংটা সেটা মানে যে আউটার সারফেসটা সেইটা তার সেন্ট্রাল অ্যাক্সিসের থেকে আর ডিস্টেন্সে আছে, দেন we can say that its moment of inertia will be m r square. Whereas in case of thick walled cylinder, আমরা ধরে নেব থিক ওয়াল যেহেতু কাজেই এর দুটো রেডিয়াসকে কনসিডার করতে হবে, একটা ইনার রেডিয়াস একটা আউটার রেডিয়াস। The inner radius has been written as r1, denoted as r1, and the outer one is denoted as r2. In that case, its moment of inertia will be I is equals to half m r1 square plus r2 square. এই সিলিন্ডারটাই আবার যখন সলিড সিলিন্ডার হিসেবে কনসিডার্ড হবে তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া হয়ে যাবে হাফ m r স্কোয়ার। এবার এই সলিড সিলিন্ডারটার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি সেন্ট্রাল অ্যাক্সিসের অ্যাবাউটে কনসিডার না করে যদি সেন্ট্রাল ডায়ামিটারের অ্যাবাউটে কনসিডার করা হয়, that is the axis is along its diameter and it is considered as it is placed at the center of its length, then its moment of inertia becomes 1/4 mr square plus 1/12 ml square. নেক্সট চলে আসি একটা সলিড স্ফিয়ারের তার নিজের যে অ্যাক্সিস আছে, নিজস্ব অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি হবে, দ্যাট উইল বি 2/5 mr স্কোয়ার। এই স্ফিয়ারটাই যদি সলিড না হয়ে একটা হলো স্ফিয়ার হয়ে যায়, ইন দ্যাট কেস ইটস মোমেন্ট অফ ইনার্শিয়া উইল রিডিউস টু 2/3 mr স্কোয়ার। দেন উই কনসিডার আ থিন রিং। একটা থিন রিং এর ডায়ামিটার বরাবর যদি একটা অ্যাক্সিস কনসিডার করা হয় and obviously that axis is on the plane of the thin ring, then its moment of inertia will be half m r square. এবার কনসিডার করি একটা স্ল্যাব যার নাকি লেন্থ হচ্ছে a এবং ব্রেথ হচ্ছে b। এই স্ল্যাবের ঠিক মাঝ বরাবর স্ল্যাবের যে প্লেন তার সাথে পারপেন্ডিকুলারলি যদি একটা অ্যাক্সিস কনসিডার করা হয় এবং সেই অ্যাক্সিসের অ্যাবাউটে স্ল্যাবটার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করা হয়, দেন ইটস মোমেন্ট অফ ইনার্শিয়া শুড বি 1/12 m a square plus b square. একটা কোণ, কনিক্যাল সেকশন, একটা কোণের সেন্ট্রাল অ্যাক্সিসের অ্যাবাউটে মানে ওর নিজস্ব অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া হয় 3/10 m r square, where r is the radius of the base of the cone. এবার আমরা একটু টাফ কনসেপ্টে যাব, দ্যাট ইজ রেডিয়াস অফ জাইরেশন।
আমরা দেখেছি কোনো একটা ডিস্ট্রিবিউটেড মাসের কোনো একটা অ্যাক্সিসের অ্যাবাউটে যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে যাই, তখন কি করতে হয় না, ওই ডিস্ট্রিবিউশন অফ মাসের প্রত্যেকটা মাসকে কনসিডার করতে হয় এবং সেই প্রত্যেকটা মাস ওই অ্যাক্সিসের থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে সেই ডিস্টেন্সগুলো ক্যালকুলেট করতে হয়, তাদেরকে স্কোয়ার করতে হয়, মাসের সাথে গুণ করতে হয়, তারপরে টোটাল এন্টিটিটাকে যোগ করতে হয়। একটা খুব ক্লামজি প্রসেস। এই প্রসেসটাকে খুব ইজি করা যায় ইফ উই ইন্ট্রোডিউস দ্য রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে কি জিনিস না, আমরা এই টোটাল যে মাস ডিস্ট্রিবিউশনটা রয়েছে আমরা কনসিডার করব that mass distribution has been converted to a very small a point mass। এই পুরো মাস ডিস্ট্রিবিউশনটা যদি একটা পয়েন্ট মাসে কনভার্টেড হয়ে যায় এবং এই পয়েন্ট মাসটাকে এবার আমাদেরকে এমন একটা পজিশনে রাখতে হবে, এমন একটা ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস রাখতে হবে যাতে নাকি দ্যাট ডিস্টেন্স স্কোয়ার ইনটু দ্যাট পয়েন্ট মাস will give me the same amount of moment of inertia of the distributed mass। তাহলে এক্ষেত্রে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে, জাস্ট একটা পয়েন্ট মাস এবং একটা করেসপন্ডিং ডিস্টেন্সের স্কোয়ার, সেইটা নিলেই আমি বস্তুটার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। কিন্তু এই ক্ষেত্রে ট্রিকটা হচ্ছে where should I keep that point mass so that that distance square into that mass of the body will give me the exact amount of moment of inertia। যে ডিস্টেন্সে ওই পয়েন্ট মাসটাকে রাখলে আমি সেম মোমেন্ট অফ ইনার্শিয়া পাচ্ছি, সেই ডিস্টেন্সটা ফ্রম দ্যাট অ্যাক্সিস ইজ কল্ড as the radius of gyration। So, the radius of gyration of a body about an axis of rotation is defined as the radial distance of a point from the axis of rotation at which, if the whole mass of the body is assumed to be concentrated, its moment of inertia about the given axis would be the same as with its actual distribution of mass। আমরা radius of gyration কে লিখি ক্যাপিটাল কে সিম্বল দিয়ে। যেহেতু আমরা বললাম যে কোনো একটা বস্তুর রেডিয়াস অফ জাইরেশন বার করার অর্থ হচ্ছে তার যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা যাতে সেম থাকে সেটা আমাদেরকে দেখতে হবে। সো ফ্রম previous discussion we know that the moment of inertia is actually written as I is equals to summation of mi ri square। The summation runs from I is equals to 1 to n এবং রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে এই কেটা, যে কেটা নাকি the distance from the axis which will replace this clumsy moment of inertia, the expression of this clumsy moment of inertia। So I should be is equals to, now in case of radius of gyration I should be is equals to m k square, where m is the total mass of the body। ওই যে টোটাল মাসটা কনসেন্ট্রেটেড হয়ে আমরা একটা পয়েন্ট মাস হিসেবে কনসিডার করেছিলাম, that is the capital M, and this k, capital K, is the radius of gyration। Obviously in this case this mass m and capital K square will give me the same amount of moment of inertia about the given axis of the distribution of mass। এইবার রেডিয়াস অফ জাইরেশন নামটা থেকে বোঝা যাচ্ছে যে রেডিয়াস অফ জাইরেশন, so this is actually nothing but a radius। So এর ইউনিট হবে রেডিয়াসের যে ইউনিট, দ্যাট ইজ মিটার, এবং এর ডাইমেনশন হবে রেডিয়াসের যা ডাইমেনশন, দ্যাট ইজ দ্য ডাইমেনশন অফ আ লেন্থ, দ্যাট ইজ এল, ক্যাপিটাল এল। এবার আমরা রেডিয়াস অফ জাইরেশনের এক্সাম্পল দেখি। Moment of inertia of a thin rod about an axis passing through one of its end and perpendicular to the length, যেটা আমরা আগের স্লাইডে দেখেছি, that is given by I is equals to m l square by 3, যেখানে m টা হচ্ছে mass of the rod এবং l টা হচ্ছে the total length of the rod। এইবার from the concept of radius of gyration কি বলছে না, আমরা m k square এই এক্সপ্রেশনটা দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়াকে ডিনোট করতে পারবো।
So from the concept of radius of gyration, I should be is equals to mk square. তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে কম্পেয়ার করলে আমরা কি পাই? k square is equals to l square by 3, and from that we get k is equals to l by root 3. So this is the relation between the length of the object and the, that is the we may say that the length or the distribution of mass of the object and the radius of gyration of that same object. এবার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া আর রেডিয়াস অফ জাইরেশনের করসপন্ডিং কিছু অবজারভেশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, একটা সলিড আর একটা হলো স্ফিয়ার যদি দেয়া হয় যাদের নাকি মাস সেম এবং রেডিয়াস সেম, তাহলে এটা দেখা যায় যে হলো স্ফিয়ারের রেডিয়াস অফ জাইরেশন সবসময় সলিড স্ফিয়ারের থেকে বেশি হয়। এর কারণটা কি? না, মাস অফ দ্য সলিড স্ফিয়ার is distributed uniformly from its center, whereas hollow sphere এর ক্ষেত্রে কি হচ্ছে? Distribution is over comparatively further distance from the center. Center এর থেকে একটু further distance এ comparatively মাসটা distributed হয়ে আছে। এবার radius of gyration এর ক্ষেত্রে বলা যায় যে more the distance of mass distribution from the axis of rotation of the two bodies of identical mass having the same outer radius, more will be its radius of gyration. যার মাস ডিস্ট্রিবিউশন যত বেশি হবে তার রেডিয়াস অফ জাইরেশন তত বেশি হবে। সেই কারণে আমরা বলতে পারি যে হলো স্ফিয়ারের ক্ষেত্রে যেহেতু মাস ডিস্ট্রিবিউশনটা সলিড স্ফিয়ারের থেকে বেশি, সেই কারণে ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন, সেই কারণে আমরা বলতে পারি যে হলো স্ফিয়ারের রেডিয়াস অফ জাইরেশন ইজ লার্জার দ্যান দ্য সলিড স্ফিয়ার। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ বডি মিনিমাম হয় কখন? যখন নাকি আমরা সেই বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করি অ্যাবাউট দ্য অ্যাক্সিস which is passing through its center of mass. মোমেন্ট অফ ফোর্স বা যার আরেকটা নাম হচ্ছে টর্ক। লিনিয়ার মোশনে আমরা দেখেছি, রেক্টিলিনিয়ার মোশনে একটা ফোর্স যখন অ্যাপ্লাই করা হয় সেইটা বস্তুকে লিনিয়ারলি ডিসপ্লেসড করে। Torque is actually the rotational counterpart of force, linear force. তো লিনিয়ার ফোর্স কি করে? বস্তুকে লিনিয়ারলি ডিসপ্লেসড করে। সিমিলারলি টর্ক কোনো বস্তুকে রোটেশনালি ডিসপ্লেস করতে সাহায্য করে। দ্যাট ইজ টর্ক মেক অ্যান রোটেশন অন অ্যান অবজেক্ট। এবার টর্ক কি করে আমরা মেজার করব? না, যে বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে টু রোটেট ইট, সেই ফোর্সটা নেব এবং সেই বস্তুটা যে অ্যাক্সিস বা যে পয়েন্টের অ্যাবাউটে রোটেট করছে সেই পয়েন্ট থেকে ওই ফোর্সের লাইন অফ অ্যাকশন অবধি যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেইটা নেব। এই দুটোর মাল্টিপ্লিকেশনই উইল গিভ মি দ্য অ্যামাউন্ট অফ টর্ক অ্যাক্টিং অন দ্য বডি। সো দ্য টর্ক ক্যান বি মেজার্ড বাই দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন টু দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। টর্ক যেহেতু একটা ভেক্টর এন্টিটি, তাহলে ডিরেকশন থাকবে। ডিরেকশনটা হচ্ছে এই লাইন অফ অ্যাকশন অফ ফোর্স এবং মানে যে ডিস্টেন্স আপ টু দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম দ্য অ্যাক্সিস এবং যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, এই দুটো যে প্লেনে থাকবে তার সাথে পারপেন্ডিকুলার। সো the torque of the torque or the moment of the force can be symbolized with tau, and the formula is tau is equals to r cross f, যেখানে r টা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন টু দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। এইখানে ফর্মুলাটা থেকেই বোঝা যাচ্ছে যে টর্কের ইউনিট হবে ফোর্সের ইউনিট ইন্টু ডিস্টেন্সের ইউনিট, দ্যাট ইজ নিউটন মিটার, এবং এর ডাইমেনশনও হবে ফোর্সের ডাইমেনশন ইন্টু ডিস্টেন্সের ডাইমেনশন, দ্যাট ইজ ml t to the power minus 2 into l, that is ml square t to the power minus 2. এর ডিরেকশন কিরকম হবে? যখন বস্তুটার উপরে টর্ক অ্যাপ্লিকেশনের ফলে বস্তুটা যদি ডান দিকে মুভ করে, দ্যাট ইজ ইফ ইট মুভস ইন ক্লকওয়াইজ ডিরেকশন, দেন দ্য টর্ক ইজ নোন অ্যাজ নেগেটিভ টর্ক।
আর যদি মুভমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হয় দেন দ্য টর্ক ইজ টেকেন অ্যাজ পজিটিভ টর্ক। টর্কের সিগনিফিকেন্স কি? Moment of a force about a point indicates how easily a particle of definite mass can be rotated about that point. তার মানে যে বস্তুর ওপরে যত বেশি টর্ক অ্যাপ্লাই করা যাবে তার মানে সেই বস্তুটাকে তত ইজিলি রোটেট করা যাবে। So torque indicates that greater the moment of force, that is greater the torque, easier is to change the angular velocity of the body with the help of the moment. Now we will study couple. Couple মানে হচ্ছে দুই। এখানে কোন জিনিসটা দুটো হচ্ছে? দুটো ফোর্স। Couple is actually two forces, two parallel forces which are equal in magnitude and completely opposite in direction. And of course, they do not share the same line of action. তাহলে কাপল ফোর্সের চারটে প্রপার্টি হচ্ছে। একটা হচ্ছে তারা প্যারালাল ফোর্স হতে হবে, সেকেন্ড তারা ইকুয়াল ইন ম্যাগনিটিউড হতে হবে, থার্ড দে উইল বি ইন অপোজিট ডিরেকশন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দেয়ার লাইন অফ অ্যাকশন শুড বি ডিফারেন্ট। যেহেতু লাইন অফ অ্যাকশন ডিফারেন্ট হচ্ছে, দ্যাটস ওয়াই দে শুড প্রডিউস টার্নিং এফেক্ট। কাপলের একটা এক্সাম্পল যেমন স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইলে আমরা কি করি, একটা গোল হুইল থাকে, তার একটা প্রান্তে আমরা যেদিকে ফোর্স দিই অপর প্রান্তে ঠিক অপোজিট দিকে সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিই, দ্যাটস ওয়াই দ্য স্টিয়ারিং হুইল গেটস আ টার্নিং এফেক্ট। নাও উই উইল ক্যালকুলেট দ্য মোমেন্ট অফ কাপল। এই কাপল ফোর্সের জন্য যে মোমেন্টটা তৈরি হচ্ছে উই উইল ক্যালকুলেট দ্যাট। দ্য মোমেন্ট অফ কাপল ইজ ক্যালকুলেটেড বাই multiplying one of the forces by the perpendicular distance between the two forces. এই যে দুটো প্যারালাল ফোর্স আছে তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা আমরা ধরে নিয়েছি r। এই ডিস্টেন্সটা এবং এই দুটো ফোর্সের যে কোনো একটা, এই দুটোর মাল্টিপ্লিকেশনেই আমরা মোমেন্ট অফ কাপল পাবো। আমরা মোমেন্ট অফ কাপলকে সিম্বলাইজ করি টাও দিয়ে এবং তার ফর্মুলা হচ্ছে টর্কের মতোই, that is tau is equals to r cross f, যেখানে r টা হচ্ছে perpendicular distance between the two forces আর f টা হচ্ছে one of the two coupling forces. From the formula it can be easily stated that the unit should be Newton meter and the dimension should be m l square t to the power minus 2, যেহেতু force into r, that is the length. So force এর dimension হচ্ছে m l t to the power minus 2 and তার সাথে একটা লেন্থের ডাইমেনশন গুণ করা হয়েছে, দ্যাটস ওয়াই m l square t to the power minus 2. অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা রেক্টিলিনিয়ার মোশনে লিনিয়ার মোমেন্টাম পড়েছি। লিনিয়ার মোমেন্টাম ছিল দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। সিমিলারলি অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে দ্য প্রোডাক্ট অফ মাসের জায়গায় বসবে আই, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। যেহেতু আমরা এর আগের ডিসকাশনটা থেকেই দেখেছি যে ইন কেস অফ রোটেশনাল মোশন মাস মোমেন্ট অফ ইনার্শিয়া প্লেস দ্য রোল অফ মাস, দ্যাটস ওয়াই p is equals to mv এর জায়গায় অ্যাঙ্গুলার মোমেন্টামের m এর জায়গায় m should be replaced by I, that is moment of inertia, and v should be replaced by angular velocity, that is omega. So the angular momentum of a body about an axis is the product of its moment of inertia about the axis and its angular velocity. So from the definition, the formula of angular momentum will be L is equals to I into omega. আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামকে ক্যাপিটাল এল দিয়ে সিম্বলাইজ করি। এই ফর্মুলাটা থেকে আমরা বুঝতে পারি যে দ্য ইউনিট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম শুড বি দ্য ইউনিট অফ আই অ্যান্ড দ্য ইউনিট অফ ওমেগা। আই এর ইউনিট আমরা জানি কেজি মিটার স্কোয়ার আর ওমেগার ইউনিটও আমরা জানি সেকেন্ড ইনভার্স। সো দ্য ইউনিট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম শুড বি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। সিমিলারলি ফর্মুলা থেকে আমরা ডাইমেনশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে যাই হচ্ছে the dimension of I into the dimension of omega. I এর dimension হচ্ছে ml square আর omega এর dimension হচ্ছে t inverse. So the
dimension of angular momentum should be ml square t inverse. Angular momentum এর direction হচ্ছে along the axis of rotation, and of course it's a vector. এবার আমরা linear momentum আর angular momentum এর রিলেশনটা পড়ব। Angular momentum is the moment of linear momentum. আমরা জানি কোনো জিনিসের মোমেন্ট মানে সেই জিনিসটাকে r দিয়ে ক্রস প্রোডাক্ট নেওয়া। যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টাম লিনিয়ার মোমেন্টামের মোমেন্ট, দ্যাটস ওয়াই L শুড বি ইজ ইকুয়ালস টু r ক্রস p। আবার p ইজ ইকুয়ালস টু আমরা জানি m ইন্টু v। এবার আমরা এই r ক্রস p এই ক্রস প্রোডাক্টটাকে যদি ভেঙে লিখি তাহলে আমরা পাবো mvr সাইন থিটা n ক্যাপ। এখানে থিটাটা হচ্ছে r আর p এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এবং n ক্যাপটা হচ্ছে along the axis of rotation direction। এবার v এর জায়গায় আমরা যদি ওমেগা r বসাই, যেহেতু আমরা জানি v is equals to ওমেগা ইন্টু r, তাহলে আমরা পেয়ে যাব m vr sin theta n cap এর জায়গায় আমরা পেয়ে যাব m omega r square sin theta n cap. So we get lots of expressions of linear momentum, angular momentum. এইবারে এই থিটার জায়গায় যদি পাই বাই 2 বসানো হয়, then we get sin theta is equals to 1, and the expression of angular momentum becomes a simplified one, that is L is equals to mvr বা m omega r square. কিন্তু এই পাই বাই 2 ব্যাপারটা only circular orbit এর ক্ষেত্রেই আসে। When a particle moves in a circular orbit, then we can use L is equals to mvr or m omega r square. এবার আমরা টর্ক আর অ্যাঙ্গুলার মোমেন্টামের রিলেশনটা পড়ব। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি F is equals to dp dt, that is force is equals to the rate of change of momentum. ফোর্সটা হচ্ছে লিনিয়ার ফোর্স এবং পিটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। এইবার এই লিনিয়ার সাবস্টেন্স গুলোকে আমরা যদি তার অ্যাঙ্গুলার কাউন্টারপার্ট দিয়ে রিপ্লেস করি, তাহলে আমরা কি পাবো? আমরা এফ এর জায়গায় সাবস্টিটিউট করব তার অ্যাঙ্গুলার কাউন্টারপার্ট দ্যাট ইজ টর্ক দিয়ে, এবং পি এর জায়গায় সাবস্টিটিউট করব তার অ্যাঙ্গুলার কাউন্টারপার্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে, and we get the relation tau is equals to dl dt. So this is the relation between torque and angular momentum. Principle of conservation of angular momentum. এর আগে আমরা পড়েছিলাম লিনিয়ার কেসে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। স্টেটমেন্টটা কি বলছে? when no external torque acts on a system of particles, the total angular momentum of the system remains constant. আমরা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে পড়েছিলাম, মনে করে দেখতে পারি, যে যখন কোনো সিস্টেম অফ পার্টিকুলের ওপরে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হয়, তখন সেই সিস্টেমের টোটাল লিনিয়ার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকে। এবার যখন এইটা অ্যাঙ্গুলার মোমেন্টামে চলে যাবে, তখন ফোর্সটা রিপ্লেসড হয়ে যাবে টর্ক দিয়ে এবং লিনিয়ার মোমেন্টামটা রিপ্লেসড হয়ে যাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে। And the statement will become that when no external torque acts on a system of particles, the total angular momentum of the system remains constant. তার মানে যদি tau is equals to 0 হয়, তাহলে from the previous discussion we know that tau is equals to dl dt, কাজেই যদি external torque applied না হয়, that is tau is equals to 0, তখন dl dt is equals to 0 হবে। এই dl dt 0 হলে obviously L টা কনস্ট্যান্ট হবে, এবং আমরা জানি L is equals to I omega, so L কনস্ট্যান্ট মানে I omega equal to constant। তাহলে I omega কনস্ট্যান্ট হলে আমরা কোনো পার্টিকুলার সিস্টেম অফ পার্টিকুলার ক্ষেত্রে লিখতে পারি যে ইনিশিয়ালি যদি সিস্টেম অফ পার্টিকুলটার মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে থাকে I1 এবং তার করেসপন্ডিং অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে থাকে ওমেগা 1, অ্যান্ড ফাইনালি এই দুটো হয়ে যায় রেসপেক্টিভলি I2 এবং ওমেগা 2, then we can write I1 omega 1 equal to I2 omega 2।
এবার প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা অ্যাপ্লিকেশন ডিসকাস করি। একটা মানুষ একটা টেবিলের ওপর সেন্টারে দাঁড়িয়ে হাতে একটা লোড নিয়ে দাঁড়িয়েছিল এবং আমরা ধরে নিই যে টেবিলটা ঘুরছিল। এই অবস্থায় লোকটা যদি তার হাত থেকে লোডটা ফেলে দেয় তাহলে কি হবে? লোকটা আরো তাড়াতাড়ি ঘুরতে লাগবে। কেন? Now when the man drops the mass from his hand outside the table, তার ফলে কি হবে? যেহেতু মাস কমে গেল, তার মোমেন্ট অফ ইনারশিয়া কমে যাবে। মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে মাস ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। তাহলে মাস কমে গেলে মোমেন্ট অফ ইনারশিয়া কমে যাবে। এবারে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে আমরা জানি যে আই ওমেগা ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া আই যদি কমে যায়, আই ওমেগাকে কনস্ট্যান্ট থাকার জন্য ওমেগাকে বেড়ে যেতে হবে। তার ফলে কি হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি বেড়ে যাওয়ার জন্য লোকটা আরো তাড়াতাড়ি ঘুরতে থাকবে। ওয়ার্ক ডান বাই টর্ক। আমরা রেক্টিলিনিয়ার মোশনে ওয়ার্ক ডান বাই ফোর্স পড়েছি, এবারে পড়বো ওয়ার্ক ডান বাই টর্ক। ওয়ার্ক ডান বাই ফোর্স যখন পড়েছিলাম তখন আমরা ওয়ার্ক ডানকে ডিফাইন করেছিলাম ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স। সিমিলারলি ওয়ার্ক ডান বাই টর্ককে আমরা ডিফাইন করব ফোর্সের জায়গায় বসবে টর্ক এবং ডিসপ্লেসমেন্টের জায়গায় বসবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। So the work done by torque should be the product of torque and the angular displacement. তাহলে work done by torque কে আমরা লিখতে পারি W is equals to tau into theta. এরপর আসছে পাওয়ার। আমরা রেক্টিলিনিয়ার মোশনে পাওয়ার পড়েছিলাম রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান। এইখানেও আমরা পাওয়ার পড়ব the rate of change of work done, and here the work done is actually the work done by torque. So the expression of power should be P is equals to dW dt is equals to W জায়গায় আমরা এবারে tau theta যদি বসিয়ে দিই তাহলে পাবো d dt of tau theta, এবং যেহেতু টাউটা একটা কনস্ট্যান্ট এলিমেন্ট সেই জন্য ওটা d dt এর বাইরে বেরিয়ে আসবে and we will get tau d theta dt, and we know that d theta dt is nothing but the angular velocity, so P becomes tau into omega. এবার আমরা পড়ব রোটেশনাল কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি আমরা পড়েছি লিনিয়ার কেসে, দ্যাট ইজ রেক্টিলিনিয়ার মোশনে, তার এক্সপ্রেশনটা হয় হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবারে রোটেশনাল কাইনেটিক এনার্জিটা কি হবে? যদি একটা বস্তু ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে মুভ করে, দেন উই ক্যান সে দ্যাট দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন শুড বি হাফ আই ওমেগা স্কোয়ার। কেন না, এইখানে আমাদের মনে রাখা দরকার যে লিনিয়ার কেসে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন ছিল হাফ এম ভি স্কোয়ার, whereas রোটেশনাল মোশনের ক্ষেত্রে এম শুড বি রিপ্লেসড বাই আই, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। যেহেতু আমরা পড়েছি যে রোটেশনাল কেসে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লেস দ্য সেম রোল অ্যাজ মাস প্লেস ইন কেস অফ রেক্টিলিনিয়ার মোশন। দ্যাটস ওয়াই হাফ এম ভি স্কোয়ারের এমটা রিপ্লেসড হবে আই দিয়ে, এবং ভি দ্যাট ইজ লিনিয়ার velocity should be replaced by angular velocity, and thus the rotational kinetic energy should become half I omega square. এবার আমরা পড়ব কাইনেটিক এনার্জি অফ আ রোলিং বডি। আমাদের একটু জানা দরকার যে রোলিং বডি আর রোটেটিং বডির ভেতর তফাৎ কি। রোটেটিং বডি মানে হচ্ছে একটা পয়েন্টকে সেন্টার করে যে বডিটা ঘুরে চলেছে, একটা পয়েন্ট বা একটা অ্যাক্সিসকে সেন্টার করে বডিটা ঘুরে চলেছে। আর রোলিং বডি মানে হচ্ছে যে বডিটা একটা পয়েন্ট বা একটা অ্যাক্সিসকে সেন্টার করে ঘুরে চলেছে এবং ঘোরার সাথে সাথে সেটা লিনিয়ারলিও ডিসপ্লেসড হয়ে চলেছে। ফর এক্সাম্পল, গাড়ির চাকা হচ্ছে রোলিং বডি, whereas ফ্যানের ব্লেড হচ্ছে রোটেটিং বডি। সো ইন কেস অফ রোলিং বডি আমরা দেখতে পাচ্ছি কাইনেটিক এনার্জি দুটো থাকছে, একটা হচ্ছে তার রোটেট করার জন্য কাইনেটিক এনার্জি, আরেকটা হচ্ছে লিনিয়ারলি ডিসপ্লেসড হওয়ার জন্য যে কাইনেটিক এনার্জি। So the kinetic energy of a rolling body should be the sum of these two types of kinetic energy. So the expression should be half mv square plus half I
omega square. So from these discussions আমরা বুঝতে পারি যে অ্যাঙ্গুলার মোশন বা রোটেশনাল মোশন কিন্তু লিনিয়ার মোশনের মতোই অনেকটা। সামান্য কিছু ডিফারেন্স আছে, বাট লিনিয়ার মোশনটা যদি খুব ভালোভাবে থরোলি পড়ে নেওয়া যায়, দেন দেয়ার ইজ নো প্রবলেম ইন অ্যাঙ্গুলার কাউন্টারপার্ট। কারণ অ্যাঙ্গুলার মোশনে জাস্ট লিনিয়ার মোশনের জিনিসগুলোই আছে, শুধু অ্যাঙ্গুলার এন্টিটি গুলো দিয়ে সাবস্টিটিউট করা। অ্যান্ড অবভিয়াসলি দেয়ার ইজ সাম ফিজিক্যাল ডিফারেন্সেস। তো আমি এখানে সুবিধার জন্য কিছু লিনিয়ার এন্টিটি এবং তাদের করেসপন্ডিং অ্যাঙ্গুলার এন্টিটি পাশাপাশি জট ডাউন করে দিলাম। এখানে দেখতে পাওয়া যাবে যে the formulas or the relations in linear entities are same to same as that of rotational entity, শুধু তাদের symbols গুলো different. Thanking you for following my lectures sincerely.